না, এবছর আমরা স্বাগত জানাবো। গত বছর থেকে রমজান মাস আসছিল, এবছর রমজান মাস হয়তো আগামী বছরও থাকবে, 3টে বছর থাকতে পারে। এর মূল উদ্দেশ্য কি সাথে সল? দেখুন, মূল হচ্ছে এর অনেক বড় ইতিহাস আছে। এই 100 বছরের অধিক ইতিহাস আছে। আদম আলাইহিস থেকে আজ পর্যন্ত যতজন মানুষ গিয়েছে, দুনিয়াবাসী হোক, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদের রুহের মাগফিরাত তো হয়, সাথে দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহির হাতে প্রতিষ্ঠিত। তাই অনেক ইতিহাস আছে। এখন যারা প্রবাসী পীর সাহেব, যারা ধর্মীয় কার্যক্রমে থাকে বেশি করে, তারাই বলবে। আমি তো একটা সাইট এখন অন্য একটা প্ল্যাটফর্ম থেকে কাজ করছি, বিস্তারিত আমি বলছি না। হ্যাঁ, অবশ্যই শুরুতে যেটা ছিল, দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি যার নামে ফুরফুরাশি বিখ্যাত, তিনি সমাজ ধর্মীয় নেতা নয়, ধর্ম সংস্কারক নয়, সমাজ সংস্কার ছিলেন স্বাধীন সংগ্রামী। তিনার হাতে এই জলসার প্রতিষ্ঠিত হয়। সেই সময় আর আজকের দিন, যত দিন যাচ্ছে মানুষের আগমন তত বাড়ছে। লক্ষ্য উদ্দেশ্য একটাই, কিন্তু সেটা হচ্ছে মানুষের কাছে শান্তির বার্তা পৌঁছে দেওয়া। আগামী দিন তো একেবারে জুমার দিন পড়েছে, লক্ষ লক্ষ মানুষ আসবে, কীভাবে সামাল দেবেন? দেখুন, এখানে আজকের না, এটা দীর্ঘদিন ধরে যে মানুষ আসছে, সেই অর্থে না প্রশাসনিক ব্যবস্থা থাকে, মানে থাকে প্রসঙ্গে বিতর্কে যাব না, তবে প্রয়োজন হয় না। ফুরফুরা শিবির ভক্ত মুরিদরা যারা আসেন, নিজেরাই তারা স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করেন। লক্ষাধিক মানুষ নয়, 3 দিনে প্রায় কম বেশি 1 কোটির কাছাকাছি মানুষ আসে, রাউন্ড করে। একসাথে সবাই এসে থেকে গেলে ফুরফুরা শিবিরের জায়গাটা দেওয়া যাবে না, ওই জন্য আসে, যাতায়াত করে। তা সেই পরিমাণ পুলিশ প্রশাসনেরও সেই অ্যারেঞ্জ থাকে না, সম্ভব নয়। কিন্তু সাধারণ মানুষজন যারা ভক্ত মুরিদরা আসে, তারা যথেষ্ট দায়িত্বশীলতার পরিচয় দেন। তারা নিজেরা স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করে এই প্রোগ্রাম, তাদের প্রোগ্রাম সুষ্ঠুভাবে তারাই সম্পন্ন করে। আগামীকাল থেকে দূর দূরান্ত থেকে আগত যারা মেহমান আসবে, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? দেখুন, বার্তায় স্পেশালি কিছু নয়, প্রতি বছরে যেটা দেওয়া থাকে একটাই, সেটা হচ্ছে কি, ট্রাফিক যে সিস্টেম আছে সেরকম মান্যতা দিয়ে আসবেন, হেলমেট পরে আসবেন, বাইক নিয়ে যারা আসবেন স্পিডে গাড়ি চালাবেন না, কারো কোনো রকম প্ররোচনায় পা দেওয়ার প্রয়োজনে, যদি এইসব নিয়ে হয় না, তারপরেও বলছি প্ররোচনায় পা দেওয়ার প্রয়োজনে। যদি কোনো অ্যাসিস্ট্যান্টের প্রয়োজন হয়, যদি প্রয়োজন হয়, তখন আমাদের সাথে যোগাযোগ করতে পারে, সমাধান করবো। অন্যথায় প্রশাসন আছে, তাদের সাথে যোগাযোগ করবে। সরকার থেকে কতটা সহযোগিতা পেয়েছে? যদি আমি বলি সরকার কিছু সহযোগিতা করেনি, এটা চরম মিথ্যাচার হবে। তো ব্যাপারটা কি জানেন, এতটুকু আমি বলবো, উদাহরণে বুঝে নেবেন। একজন ব্যক্তি ভর দুপুর পর্যন্ত মাঠে কাজ করেছে, মাঠে কাজ করে বাড়িতে ফিরছে, তাকে আলু ভর্তা ধোয়া ভাত দিলেও তার কাছে সেটা বিরিয়ানি ফিল হবে। তাকে বিরিয়ানি দিলেও, কে কিছু জ্বালাচ্ছে নাকি, তাকে বিরিয়ানি দিলেও ভালো লাগবে, আলু ভর্তা দিলেও ভালো লাগবে, ডাল ভাত দিলেও ভালো লাগবে, যা দেবে ভালো লাগবে। দীর্ঘকাল যাবত সংখ্যালঘু মুসলমানদেরকে নিয়ে তো শুধু ভোট ব্যাংক হিসাবে রাখা হয়েছে। এখন যদি আমি বলি কিছুই দেয়নি, এটা আমার চরম মিথ্যাচার হবে। স্বল্প কিছু দিচ্ছে, সেই জন্য আমাদের কাছে এটা বিশাল লাগাচ্ছে, একদম মানে ফাটিয়ে ফেলার মতো হচ্ছে। বিশাল ব্যাপার হয়ে গেছে। 4টে লাইট আর একটু করে দিলে, বাস পার্কিংয়ের জায়গা করে দিলে, সেটা পর্যাপ্ত পরিষেবা নয়। দেখুন, ব্যাপারটা হচ্ছে, ফুরফুরা শিব হচ্ছে ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম মুসলিম তীর্থভূমি, পশ্চিমবাংলার এক মুসলিম। এখানে সর্বধর্মের মানুষ আছে। অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানের ক্ষেত্রে সরকারের যে তৎপরতা দেখা যায়, তার তুলনায় ফুরফুরা শিল্পের এই অনুষ্ঠানে সেই তৎপরতা আমি দেখতে পাই না। এটা স্বাভাবিকভাবেই, এটা একটা বৈষম্য থেকে আসছে চিরকাল ধরে, এখন কিছুটা হলেও দিয়েছে। ভাইজান, একটা অভিযোগ উঠে আসছে যে কম বেশি 2 কোটি 40 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে এবং সেই অর্থের কাজ এখন পর্যন্ত করা হয়নি। দেখুন, আমি বিতর্কে জড়ানো, এই বিষয়টা বিতর্কে জড়াবো না। এতটুকু বলবো, কতটা টাকা বরাদ্দ হয়েছে আর কতটা কাজ হয়েছে। কতটা বরাদ্দ হয়েছে আমিও জানি না, কতটুকু কাজ হয়েছে সেটাও জানি। তবে এই প্রসঙ্গক্রমে একটা কথা বলতে পারি, ইতিপূর্বে বছর 3 আগে একটা 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 রেওয়াজ চলতো, একটা ট্র্যাডিশন থাকতো, কি কি কাজ হবে, সরকার কি কি কাজ করতে চাইছে, সেটা
ফুরফুরা শিবের পীর সাহেব পীরজাদা এবং প্রশাসনের লোক বসে হতো, প্রত্যেকটা পীর সাহেব পীরজাদার বাড়িতে চিঠি আসতো। লাস্ট 3-4টে বছর দেখছি আমরা সেই চিঠি আসা বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু কিছু পীর সাহেব পীরজাদারা কিন্তু ওই আপনার কি বলে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে উপস্থিত থাকছে, যেটা গড়ে মানে সমস্ত পীর সাহেব পীরজাদাদেরকে আসতো, সেখানে সেটা বন্ধ হয়ে গেল। ফলে সমস্ত পীর সাহেব পীরজাদারা যখন থাকতো প্রশ্ন তো করতো না, প্রশ্ন করার জায়গা থাকতো। এখন সেই প্রশ্ন করার জায়গাটা সংকুচিত হচ্ছে এতটুকুই। কত টাকা বরাদ্দ হয়েছে আমিও কিন্তু এক্স্যাক্ট ফিগার জায়গা নিয়ে আপনারা বলছেন, যদি আপনি বলেন 2,40,00,000 টাকা, তাহলে আমি বলবো ওটা হাস্যকর দেওয়া হচ্ছে না সরকার যদি দেয়। যেখানে 3 দিনে প্রায় 1 কোটি মানুষ আছে, সেখানে 2,40,00,000 টাকা হবেটা কি? অন্য প্রশ্নে যাব, আপনারা 60 লক্ষ মানুষের জন্য আন্দোলন করছেন, অথচ ডিলেট ভোটার জন্য আওয়াজ তুলছেন না কেন? কে বলেছে? আজকে নিয়ে গেছিলাম তো। আমাদের সাথে যোগাযোগ করতে হবে তো, আমি কে ডিলিট অরিজিনাল হয়েছে আমি বুঝবো কি করে? আমার টিম যাচ্ছে, তাদেরকে সাড়া দিতে হবে তো। কেউ যদি ঘরে বসে থাকে আমি তার সমস্যাটা কি করে বুঝবো যে কজন তার হয়েছে? এটা তো আমার দোষ তো নয়। আমার নাম্বার ছেড়েছি, অফিসিয়াল নাম্বার ছেড়েছি যে সন্ধ্যা 6টা থেকে 9টা পর্যন্ত আপনি কল করুন, আপনার সমস্যা এসআইআর নিয়ে বলুন। কার ডিলিট হয়েছে আমি তো সেইভাবে অর্থে নয়। সব জায়গায় তো আমার 294টা সিটে তো আমার সংগঠন নয়। আমার যে সমস্ত সিটে সংগঠন আছে, যে বুথে আমার সংগঠন আছে, সেই বুথে আমার লোক নেমে গিয়েছে। সেই বুথে যারা ডিলিট হয়েছে তাদের সাথে যদি বৈধ লোককে ডিলিট করে তাদের সাথে কথা বলছে, পরবর্তী পদক্ষেপ কী হবে সেটা হচ্ছে। আর আপনাদের জানিয়ে রাখি, নির্বাচন কমিশনের সিও স্যার বলেছিলেন যারা ডিলিট হবেন তাদেরকে নোটিশ দিয়ে জানানো হবে। আজকে আমরা প্রশ্ন করেছি, যারা ডিলিট হয়েছে এখনো পর্যন্ত নোটিশ সার্ভ হয়নি, অনেকের ম্যাক্সিমাম সার্ভ হয়নি। কেন হয়নি? তিনি অবাক, তিনি এই বিষয়টা দেখবেন বলেছেন। তারা ডিলিট ভোটারদের হয়ে কেন কথা বলবো না আমরা? নির্বাচন কমিশন বলছেন একজনও বৈধ ভোটার লিস্টে থাকবে না, তাহলে কি আপনারা অবৈধ ভোটারদের জন্য আন্দোলন করছেন? আবার রিপিট করো। নির্বাচন কমিশন বলছে একজনও অবৈধ ভোটার লিস্টে থাকবে না। হ্যাঁ, তা আমি তো সহমত। স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি হোক, ডুপ্লিকেট, ডেথ, শিফটিং, অ্যাবসেন্ট এই ধরনের যারা ভোটার আছে তারা ভোটার লিস্ট থেকে বেরিয়ে যায়। তার জন্য আমরা সহযোগিতা করেছি আর করব। কিন্তু এই 4 জনের নামে তপন সর্দার বা আপনার জাকিরের, জয়নালের নাম বাদ দিয়ে দেবে, এটা মেনে নেবো না। একেবারে বেছে বেছে সংখ্যালঘুদের সব থেকে বেশি সংখ্যালঘু মুসলমানদের অ্যাডজুডিকেশনের মধ্যে ফেলে তাদেরকে হয়রানি করা হচ্ছে। কিন্তু আপনারা জানতে হবে, সুপ্রিম কোর্ট যে কটা অর্ডার করেছে এসআইআর নিয়ে, সেখানে একটা প্রসঙ্গ ছিল যে ফাইনাল অর্ডার, ফাইনাল পাওয়ার, লাস্ট পাওয়ার থাকছে ইআরও, ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার, এই ইআরওদের হাতে। তাহলে যে ডিলিটের ক্ষেত্রেও আপনি যে বলছেন বৈধ ভোটারদের ডিলিট হচ্ছে, আমিও বলছি তাহলে সেক্ষেত্রে ইআরও বা এই ইআরওদের ভূমিকা কি প্রশ্ন থেকে যাচ্ছে, বা রোল অবজারভারদের, মাইক্রো অবজারভাররা কী করেছেন সে প্রশ্ন অনেকটা থেকে যাচ্ছে। আমি এতটুকু এই বিষয়টা বলবো যে সাফ হয়ে দংশে ওজাহায় যাচ্ছে। এসআইআরকে সামনে রেখে বিজেপি তৃণমূল রাজনৈতিক ফায়দা নিতে যাচ্ছে। আগামীকাল থেকে ধর্নায় বসছেন মুখ্যমন্ত্রী। 100 বার তিনি বুঝতে পারেন, কিন্তু প্রশ্ন এখানে অ্যাজ এ মুখ্যমন্ত্রী তার রোলকে তিনি পালন করছেন। তিনি বলেছিলেন আমার লাস্টের ওপর এসআইআর হবে, হয়ে গেল তো এসআইআর। এখন তো 90 লক্ষ মানুষের এখন ধুকপুক করছে, ভোটার লিস্টে থাকবে না কেটে যাবে, না থাকবে না কাটবে। এই সময় ধর্নায় বসছে, ধর্নায় বসলে কি সমাধান হয়ে যাবে? ধর্না ওয়ান অফ দ্য পার্ট অফ ডেমোক্রেসি, প্রোটেস্টেড ওয়ান অফ দ্য পার্ট অফ প্রোটেস্ট ইন ডেমোক্রেসি। তো আমাকে বলতে দেন, আরও পার্ট আছে। সেটা কি? স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, আচ্ছা পশ্চিমবঙ্গ রাজ্য কি সুপ্রিম কোর্টে মামলা করেছে এখনো পর্যন্ত? বলতে পারবে কেউ? আমরা তো চাইছি পশ্চিমবঙ্গ রাজ্য সুপ্রিম কোর্টে মামলা করুক এসআইআর এর নিয়ে, যে পশ্চিমবাংলার নাগরিকদেরকে অহেতুক হয়রানি করা হচ্ছে, কখনো লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে, তো কখনো এখন আবার নতুন শব্দের হয়েছে কি বিচারাধীন বা অ্যাডজুডিকেশন। তো এই যে অ্যাডজুডিকেশনের নামে 60 লাখ মানুষের ভাগ্য ঝুলে আছে, এই মর্মে তো অন্তত পশ্চিমবঙ্গ সরকার মামলা করতে পারে যে একটা বলবো একটা বৈধ ভোটারের নাম কাটা যাবে না যতক্ষণ না পর্যন্ত এই 60 লাখ ভোটারের নিষ্পত্তি হচ্ছে সমস্যা, ততক্ষণ ভোট ঘোষণা করা যাবে না। এই মর্মে তো অন্তত একটা মামলা করতে পারে রাজ্য সরকার, করেনি। তার পরিবর্তে শুধু মুসলমানদেরকে বোকা বানানোর জন্য ধর্নায় বসে যাচ্ছে মমতা ব্যানার্জি, বিশাল করে ফেলছে। তো ব্যাপারটা হচ্ছে আপনি যে প্রসঙ্গ করলেন, তাহলে কি 60 লক্ষ ভোটার ছাড়া অত সহজ নাকি? একটা ভোটার যদি নিষ্পত্তি হতে বাকি থাকে, ভোট ঘোষণা করতে দেওয়া যাবে না।
তার জন্য পশ্চিমবাংলার গণতন্ত্রপ্রেমী মানুষকে রাস্তায় নামতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে। কারণ এখন যারা ভাবছে আমার নাম এসে গিয়েছে, কালকে কিন্তু আপনারও কোনো আবার হজা বড়লা করে আপনার নামটা কিন্তু কাটতে পারে, এইরকম জায়গায় বিচারাধীন করে দিতে পারে। সুতরাং আচ্ছা, শুধু 60 লক্ষ মানুষের সমস্যা নয়, পশ্চিমবাংলার বাকি ভোটারদেরও এটাকে ফেস করতে হবে। আমাদের একদম নির্দিষ্ট প্রস্তাব, গণতন্ত্রের উৎসব তপনকে জয়নালকে ছেড়ে হবে না। গণতন্ত্রের উৎসবে আমি সামিল হব, তপন জয়নাল আমার সাথে যেন সামিল হয়। অর্থাৎ কিছু মানুষকে বাইরে রেখে গণতন্ত্রের উৎসব উদযাপন করার পক্ষপাতে আমি নয়। গণতন্ত্রের উৎসব সমস্ত মানুষ উদযাপন করবে, ভোট দিয়ে সরকার নির্বাচন হবে, কিন্তু সেখানে যে একটা অংশের মানুষ ভোটদান থেকে বিরত থাকতে পারে, সেই সরকার নির্বাচন কতটা যথাযোগ্য হবে এ প্রশ্ন সাধারণ মানুষের কাছে ছেড়ে দিচ্ছি। ওই জন্য আমরা দাবি করেছি, যতক্ষণ না পর্যন্ত আপনার এই অ্যাডজুডিকেশন সমস্যার সমাধান হয়, ভোট ঘোষণা করা যাবে না। আগামী কয়েকদিনের মধ্যে ফুল বেঞ্চ আসছে সিআইয়ের, সেখানে রাজনৈতিক দলগুলো, রেকগনাইজ পলিটিক্যাল পার্টিগুলো সেখানে যিনি চিফ আছেন জ্ঞানেশ কুমারজির সাথে বসবেন। সেখানে আশা করব সমস্ত রাজনৈতিক দলগুলো একসাথে আওয়াজ তুলবে, যতক্ষণ না পর্যন্ত এই অ্যাডজুডিকেশন সমস্যার সমাধান হচ্ছে ভোট ঘোষণা করা যাবে না। বলছে 10,000-এর মধ্যে 9,000 মুসলমান, কে বাঁচাবে এদের? শুভেন্দু অধিকারী বলে। শুভেন্দু কি মুসলমানদের বাঁচাবার ঠিকানে রেখে দিয়েছে, না ওকে দিয়েছে কে? আমরা কেউ দিয়েছে? মুসলমান যারা আছে দিয়েছে নাকি শুভেন্দু অধিকারীকে? না, আমি একটা কথা বলি, কারো আশীর্বাদে অবৈধ ভোটার বৈধ হবে না, কারো অভিশাপে বৈধ ভোটার অবৈধ হবে না। আমার রাইট আর্টিকেল 326। শুভেন্দু বাবুকে এই মুহূর্তে ধরে জেলের মধ্যে রাখা দরকার। মমতা ব্যানার্জি এটা করবেন? কদিন আগে সেকুলার শব্দ নিয়ে, কদিন আগে সম্প্রীতি বিনষ্ট হওয়ার মতো অনেক কথা বলেছেন, ধরে এখন জেলের মধ্যে রাখা দরকার। 20,000 আতঙ্কে ভাইজান কয়েক মাস আগে ভাঙড়ে একজন আত্মহত্যা করেছিল, আবার বেশ কয়েকদিন আগে দেখলাম যে ভাঙড়ে আবারও এসে। আমি অনুরোধ করব মিডিয়ার মাধ্যমে, আমি ডে ওয়ান থেকে বলেছিলাম আতঙ্কিত হবেন না। আতঙ্কে আত্মহত্যা করেছে আপনিই বলছেন, কেন আমি আতঙ্কিত হবেন না এটা বলেছিলাম, এবার বুঝতে পারছেন? দেখুন, কোনো অফিসার যদি আপনাকে অবৈধ ঘোষণা করে টেম্পোরারি, আপনার হাতে সংবিধান আছে, আপনার হাতে কাগজ আছে, আপনাদের সংবিধান আছে, আপনাদের কাগজ আছে, আপনি পার পেয়ে যাবেন। আমি একটা কথা বলেছিলাম, যদি এই প্রসঙ্গে নয়, এটা NRC-CA প্রসঙ্গে, দাদুর কবর অনেকে নিয়ে খিল্লি করেছে। আমি আজকেও বলছি, যে 13টা ডকুমেন্টস চেয়েছে, সেই 13টা ডকুমেন্টসের মধ্যে একটা ডকুমেন্টস আছে ডিট, দলিল। আপনার দাদু যে কবরে শুয়ে আছে তার দলিল আছে তো নাকি? অনেকে রাগ হয়, এই কথাটা আমার খিল্লি করে, যুক্তি দিয়ে আমার সাথে উঠতে পারবে না। আমি তারপরেও বলছি, ডিট দলিল আছে তো? SIR এর মধ্যে যে ডকুমেন্টসগুলো চেয়েছে, ওর মধ্যে একটা ডকুমেন্টস বলা আছে দলিলের কথা, বলে গেছে ডিটের কথা। তাহলে দাদুর যেখানে শুয়ে আছে সেই কবরের দলিলটা তোলো, কাজে দেবে।